আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আপনারা জানেন চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজনে আমরা কথা বলি সমসাময়িক নানা বিষয় নিয়ে। আজ আমরা কথা বলতে চাই নতুন সরকারের 1 মাস কেমন গেল এই বিষয় নিয়ে। এই বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন সনাক টিআইবির চট্টগ্রাম মহানগরের সভাপতি অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরী। জনাব আক্তার কবির চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের আজকের এই আয়োজনে। শুরুতে আপনার সাথে একটু জানতে চাইবো, যদিও 1 মাস সেটি আসলে পর্যাপ্ত সময় নয়, তবু আমি আপনার কাছে জানতে চাইবো শেখ হাসিনা সরকারের পতনের পরের সময় এবং নতুন সরকারের নেওয়ার সময়টুকু আসলে একটু বিশ্লেষণ করেন বা একটু যদি মূল্যায়ন করেন। হ্যাঁ, বিষয়টি হচ্ছে ছাত্র জনতার যে অভ্যুত্থান, সে অভ্যুত্থানের পরে বিগত সরকার যে বিদায় নিল, তারপরে বিষয়গুলো মানুষের কাছে মানুষের অনেক প্রত্যাশা ছিল। মানুষ আনন্দ উৎফুল্লে 15 বছর যে নিপীড়ন, নির্যাতন এবং বাক স্বাধীনতা খর্ব করা থেকে শুরু করে বিশেষ করে দুর্নীতি, লুটপাট এগুলোর এবং দুর্নীতিবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল, সেই বিষয়গুলো থেকে এবং এই যে হত্যা মুক্তি পাচ্ছে, এরকম মানুষ ওই মুহূর্তে একটা আবেগঘন মুহূর্তে ছিল। কিন্তু আমরা শুরু থেকে কিছু বিষয় লক্ষ্য করেছি। মানুষের কাঙ্ক্ষিত, যেটা মানুষ 71-এর মুক্তিযুদ্ধ দেখেছে, স্বৈরাচারী এরশাদের পতন দেখেছে, তার পরবর্তী সময়ে আরো কোনো গভর্নমেন্টের বিষয় দেখেছে, কিন্তু মানুষের প্রত্যাশার সাথে অনেকগুলো ঘটনা অনেকভাবে মিলে নাই। এবং আমরা প্রথমে লক্ষ্য করলাম সেনাপ্রধানের সাথে যখন বৈঠক হচ্ছে, তিনি যখন ঘোষণা দিলেন প্রাইম মিনিস্টার পদত্যাগ করেছে এবং কি করছেন সেটা, তখন কিন্তু আমাদের জানা মতে বা আমরা যতটুকু মিডিয়াতে জেনেছি, কোনো ছাত্র প্রতিনিধি যারা সমন্বয়ক বলি আমরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, তারা ছিলেন না ওখানে। হয়তো রাষ্ট্রপতির কাছে ওখানে অনেক লোক ছিলেন, কিন্তু পলিটিক্যাল পার্টির একটা অংশ কয়েকটি দলের ছিলেন, কিন্তু ছিল না। এবং আর একটা ইন্টারেস্টিং বিষয় ছিল, আমাদের কাছে এটা রহস্যজনক মনে হয়েছে, রাষ্ট্রে ঘোষণা দিচ্ছে আগামীকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলো, যেখানে থানাগুলো জ্বলছে, বিভিন্ন প্রতিষ্ঠান জ্বলছে, স্বাভাবিকভাবে সংকট কারণ অনেকগুলো মানুষকে খুঁজছে, মানুষ পালিয়ে যাচ্ছে, লুকিয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতিতে একটা মানে মানুষের খুব উদ্বিগ্নতার মধ্যে স্কুল কলেজগুলো আমাদের মনে হয়েছে যে এখানে কোনো একটা সূক্ষ্ম ষড়যন্ত্র থাকতে পারে। ছাত্রদেরকে একেবারেই যারা নেতা, যারা সমন্বয়ক ছিলেন, তাদেরকে ঢাল তলোয়ারহীন করে ফেলার একটা আয়োজন কিনে আমরা জানি না। তারপরেই তো ছাত্ররা একটা কথা বলল যে এক স্বৈরাচারকে তাড়িয়ে আর একটা স্বৈরাচারকে আমরা বসাতে চাই না, এবং ওনারা আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন সেটা ওরাই প্রস্তাব করলো। স্বাভাবিকভাবে আমরা দেখলাম যে পরে দুইটি দল, একজন বলছে আপত্তি নেই, একজন বলছে আমরা সমর্থন করি, তার মানে তাদের দিক থেকে আসে নাই। আবার তারা স্টেক হোল্ডার ওভাবে রিকগনাইজড না। পরবর্তী সময়ে কয়েকদিন তো পুলিশের উপর যে হামলা, দীর্ঘদিনের পুলিশের যে নিপীড়ন এবং ঘুষ, দুর্নীতি, বাণিজ্য একটা বিষয় নতুন সরকার করা পর্যন্ত এটা আইন শৃঙ্খলা বলতে দেশে আছে কিনা, এবং অনেকগুলো দুঃখজনক ঘটনা ঘটেছে, অনেক মানুষের স্বস্তির ঘটনা ঘটেছে। এরকম একটা পরিস্থিতির পরে অবশেষে যখন এই অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা মহোদয়গণ যখন শপথ নিলেন, তারপর আমরা প্রত্যাশা করেছিলাম যে যারা অন্তপক্ষে একটা অংশ তো পালিয়েছে বা পালানোর চেষ্টা করছে, আরেকটা যারা বিজয়ীদের কাতারে সামিল হয়েছে, তাদের দিক থেকেও আমরা খুব নাগরিকরা খুবই প্রত্যাশিত আচরণ পেয়েছে, এটা মনে করার কোনো কারণ নেই। একইভাবে দখল, লুটপাট এগুলো হয়েছে। হ্যাঁ, এত বড় একটা ঘটনায় কিছু ইনসিডেন্ট প্রত্যাশিত কিছু ঘটতেও পারে, কিন্তু মূল জায়গা থেকে এটাকে যে থামানোর যেই আগের যারা বিরোধী দল কিংবা যারা এখানে মনে করছেন তারাই বিজয়ী হয়েছেন, তাদের পক্ষ থেকে খুব বড় কোনো আয়োজন আমরা দেখি নাই যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা উন্নতি হবে। শেষে পুলিশ যখন অকার্যকর, ছাত্ররা সেটা করেছে। আরেকটা করছে সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে, এটা বলতে আমাদের কার্পণ্যতা থাকা ঠিক নয়, যে সশস্ত্র বাহিনী ভূমিকা পালন করেছে। যারা আক্রমণ করেছে তাদেরকেও নিবৃত্ত করেছে, তাদেরকেও নিরাপত্তা দিয়েছে, আবার যারা আক্রান্ত হয়েছে তাদেরকেও নিরাপত্তা দিয়েছে। এই কাজটি কিন্তু রেফারির ভূমিকাটা বাংলাদেশ সেনাবাহিনীর লোকজন করেছে। এবং কোথাও তারা খুব আর্মির সম্পর্কে আমাদের দেশে যে পুরনো ধ্যান ধারণা, পুরনো যে অভিজ্ঞতা, সেইগুলো কিন্তু মিলে নাই এবার। এই কারণে জনগণের মধ্যে আর্মি সম্পর্কে অনেকের কি আর্মির মানে একটা আন্ডার এস্টিমেশনের একটা বিষয়ও চলে এসছে। তো যাক, পরবর্তী সময়ে
প্রত্যেকে যারা আন্দোলনকারী ছিল, যারা তাদেরকে সমর্থন করেছে, কিংবা আওয়ামী লীগের অপোনেন্ট যারা ছিল, তারাও প্রত্যেকেই নিজেরা বিজয়ী মনে করেছে। নাগরিকরা প্রত্যাশা করছে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, এখানে সুশাসিত বাংলাদেশ হবে, সুশাসনের বাংলাদেশ হবে। সেই জায়গায় ছাত্ররা আবার ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণ করার থেকে শুরু করে সব কাজ ছাত্ররা। আচ্ছা, নিশ্চয়ই আমরা এই বিষয়ে আরো কথা বলবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রামে। দর্শকরা, কথা বলছিলাম নতুন সরকারের 1 মাস কেমন গেল এই বিষয় নিয়ে। আমরা আপনার সাথে আলোচনা করছিলাম বিগত 15 বছর আর বর্তমান সময়ে কি কি পরিবর্তন আপনি আসলে লক্ষ্য করেছেন। বিগত 15 বছর, আর এটা আসলে খুবই দুরূহ একটা বিষয়, স্বল্প সময় এটা, কিন্তু বিষয়টা হচ্ছে বিগত সময় হয়েছিল, আমরা তো সবাই দেখেছি বিগত সময়ের যে সরকারটা ছিল তার যে বিদায়ের কারণে মানুষের প্রত্যাশা, বিপুল একটা প্রত্যাশা ছিল। তো এই প্রত্যাশা কিন্তু 1 মাস বা 10 দিন এটা পূরণ হওয়ার কথাও নয়, এটা আশা করাটা ভুল। কিন্তু আমরা যে বিষয়টা খুবই দুঃখজনক বিষয় হচ্ছে, কয়েকদিন পরে হলো এটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তারা দেশ চালাচ্ছে, তাদেরকে রাষ্ট্রযন্ত্র সহযোগী হচ্ছে, জনগণ সমর্থন করবে, এটাই প্রত্যাশিত। কিন্তু কেন যেন মনে হচ্ছে তাদেরকে চালাচ্ছে কারণ নাগরিকরা কিন্তু প্রশ্ন করছে, কারণ তারা যেখানে কোনো অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বাইরের ওই আশেপাশের কিছু অংশ ভেষাজীবীদের মধ্যে বলেন না, বসতে দেবো না, থাকতে পারবো না। ঢাকা জাজেস কোর্টের যে পাবলিক প্রসিকিউটর, তিনি জয়েন করতে পারেন নাই। কেন? উনি নাকি আন্দোলন করেন নাই, উনি এনজিও সংশ্লিষ্ট লোক। এই যে কারা বলছে, কেন বলছে, এই ক্ষমতা দিল কে? তাহলে সরকারের মধ্যে আরেকটা কি প্যারালাল সরকার বাংলাদেশে আছে? খুবই দুঃখজনক বিষয়। এবং তাইলে সরকারকে মানুষ মনে করছে কি সরকার কি যথেষ্ট ক্ষমতা বা এভাবে পরিচালনার জন্য সক্ষমতা রাখে না? আবার একই জায়গায় দেখেন, খুবই দুঃখজনক বিষয় হলো, জরুরি কোনো পদ যখন খালি থাকে, জনগুরুত্বপূর্ণ পদ, সেটা দ্রুত পূরণ করার একটা বিধি থাকে। কিন্তু সুবিধা বঞ্চিত মানুষ বলে, মানে প্রমোশন বঞ্চিত এরকম বলে, এক রাতের মধ্যে শত শত লোক 2 দিনের মধ্যে পদ দখল করে ফেলল, প্রমোশন। সেখানে সবাই যে কোনো রাজনৈতিক কারণে বঞ্চিত হয়েছে এমন তো না, অনেকে দুর্নীতি, অনিয়ম, অদক্ষতা, অব্যবস্থাপনার কারণেও কিন্তু পিছিয়ে ছিল। সেটা কি একদিনে সব সমাধান হয়ে যাবে? রাতার আমরা অনেকে এমন দেখা গেছে যে নিজে পছন্দ করে পদ দখল করতেছে, একটা হরিলুটের মতো ব্যাপার। বাইরে না, শুধু আমি প্রশাসনের মধ্যেই বুঝছি। সেক্ষেত্রে যদি বলি, মানে অনেকে বলছেন সরকারি প্রতিষ্ঠানগুলোতে সংস্কার ও দুর্নীতিমুক্ত করার যে অভিযান এখনই জোরালো করা দরকার, আপনি কি মনে করেন? কিন্তু সেই যত যারা বাইরে এখনো ক্ষমতাধর মনে করছে, সরকারের বাইরে, সরকার রাষ্ট্রযন্ত্রের বাইরে যারা মনে করছে ক্ষমতাধর, তারা তো ধৈর্য ধর। কারণ ছাত্ররা স্লোগান দিয়েছে কি, আমরা রাষ্ট্রীয় সংস্কার করতে চাই, মেরামত করতে চাই। সেই জায়গাটা রাষ্ট্র মেরামত অর্থ কি? প্রশাসনের যে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো, যেগুলো দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান, সেখানে এবং পদ্ধতিগত পরিবর্তন না করলে প্রত্যাশা কোনোটাই পরিবর্তন হবে না। সেই পরিবর্তন রাষ্ট্রামত মানে হচ্ছে পদ্ধতিগত পরিবর্তন, পদ্ধতির পরিবর্তন। একই লোক রয়ে গেল বা এক চেয়ারে আরেকজন আসলো, একই চরিত্র, একই স্বভাব, একই অভ্যাস নিয়ে একই নিয়মে চালালো, তার লাভ কি হলো? এবং কোন কোন ডিপার্টমেন্ট থেকে নাগরিকরা মনে করতে, যেমন ভূমি, রাজস্ব বিভাগ, এদের আচার আচরণে মানুষ তো নৈমিত্তিকভাবে যাচ্ছে, আগের চাইতে আরো ব্যবহার করছে। তাহলে ওরা কি সরকার স্যাবোটাজ করছে? এরকম প্রতিটা জায়গায় যেমন মামলা মোকদ্দমা যেগুলো হচ্ছে, সেইগুলো গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি বাদী না। খুনের মামলায় পুলিশ বাদী হওয়া দরকার, যেখানে যেহেতু পরিবারের সদস্যরা হওয়া দরকার, সেখানে কিছু লোক তাদের অবস্থান পরিচয় কি আমরা জানি না। এবং একই দাঁচের থানা পুড়েছে, লুট হয়েছে, সেই কম্পিউটারও চলে গেছে, কিন্তু হার্ড ডিস্কে রেখে গিয়েছিল, মেমোরিটা রেখে গিয়েছে। একই দাঁচের গাইবী মামলা বিগত সরকার যেভাবে করেছিল, এখনো একই দাঁচে হচ্ছে। তাহলে মানুষ তো হতাশ হচ্ছে। কারণ একটা আমরা ভয়ে আছি এটাই, যে ব্রিটিশ শাসন থেকে আমরা মুক্ত হওয়ার পর পাকিস্তান আমলে খারাপ কিছু মানুষ মনে করতো যে সাধারণ বলছে ব্রিটিশ ভালো ছিল। 71-এর পর একই ঘটনা ঘটেছে, অনেকে বলেছে। এখন কখন বলা শুরু করবে যে আগেরটা ভালো ছিল, তার মানে কি? সেটাই হচ্ছে আমরা জনগণের যে আশা আকাঙ্ক্ষা,
এবং যে প্রত্যাশা আন্দোলনের পরে যে পূরণ হওয়া একদিনে হবে না, কিন্তু শুভ লক্ষণ শুভ সূচনা যেটা হওয়া দরকার আমার মনে হয় সেটা সেইভাবে হচ্ছে না। সুতরাং এই ক্ষেত্রে জনগণের যেমন সহযোগিতা দরকার, যারা বিরোধী দল ভবিষ্যতে নির্বাচন করে ক্ষমতায় আসবে তাদেরকে ধৈর্য দরকার, তারা ধৈর্য ধরতে রাখতে পারছেন না, তারা মাঝখানে সময় দেবেন বলেও এখন আবার কেই শক্তিশালী যেহেতু বিপক্ষ নাই, যে জিতে ক্ষমতায় আসাটাই তাদের কাছে প্রধান হয়ে যাচ্ছে এবং টেন্ডারবাজি থেকে শুরু করে ঘাট বালুঘাট এবং তার থেকে শুরু করে সব, তাহলে এটি এই আন্দোলনের ছিল। আর কেউ কেউ 100 গজের মধ্যে কখনো কখনো স্লোগান দিয়েছে, মানে এখানে একটা মানুষের যে আস্থার একটা সংকট সেটা কিন্তু তৈরি হয়েছে। নিশ্চয়ই আমরা এই বিষয়ে আরো একটু কথা বলবো ছোট্ট একটি বিরতির পর। দর্শক, নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আমরা কথা বলছিলাম নতুন সরকারের 1 মাস কেমন গেল এই বিষয় নিয়ে। আমরা আরেকটু জানতে চাচ্ছিলাম যে আস্থার সংকটের কথাটা বলছিলাম, তো সরকারের এখন এই যে আস্থা ফেরাতে মানুষের কি করা দরকার বলে আপনি মনে করছেন? প্রথমত বিষয় হচ্ছে সবাই চায় যে এটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এবং সেক্ষেত্রে দুর্নীতি কারা করে, দুর্নীতি করে প্রশাসনে যারা আছে, বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানে যারা দায়িত্বে আছে, এবং একই ব্যক্তি একই মানুষগুলো রয়ে গেছে। আর একটা বিষয় আছে যে বিগত সরকার 15 বছর 17 বছর যাই হোক, তারা ক্ষমতায় থাকাটা দীর্ঘায়িত করার জন্য এবং বিরোধী মতকে অবদমনের জন্য, নিপীড়ন নির্যাতন করার জন্য প্রশাসনকে যে কাজে লাগিয়েছিল, এই সুযোগে যেহেতু আমরা রাষ্ট্রযন্ত্র এবং সরকার যে আলাদা, এই যে আলাদাটা একাকার করে ফেলেছিলাম এবং এই সহযোগিতা নীতি গিয়ে প্রশাসনের অনেক কর্তা ব্যক্তি সুযোগ সুবিধা নিয়েছে, অর্থনৈতিকভাবে অবৈধভাবে অর্থ উপার্জন করেছে, সেইগুলো কিন্তু চিহ্নিত করা দরকার। এবং এই যে অবৈধ অর্থটা ভোগ করতে না পারে এই সিস্টেম চালু করতে হবে। মানে এই দুর্নীতি মুক্ত এবং টাকা পাচার, এবং ধরুন মামলা হলো কারা যারা ব্যাংক লুট করেছে, ঘুষ খেয়েছে, টাকা মানি লন্ডারিং করেছে, বিদেশে পাচার করেছে, তাদেরকে মামলা দিয়ে আওতায় আনলেন, কিন্তু টাকাটা ফেরত আনা, টাকাটা রাষ্ট্রীয় কোষাগারে জনগণের টাকা জনগণকে ফেরত দেওয়ার ব্যবস্থা যদি করতে না পারে, তাহলে সমস্ত কর্মযজ্ঞ ব্যর্থতায় পর্যবসিত হবে। আমি আরেকটা বিষয় একটু জানতে চাইবো আপনার কাছে। নির্বাচন এবং সরকারের মেয়াদ নিয়ে কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মতভেদ আমরা আসলে লক্ষ্য করছি, তো এটা দূর করতে আসলে কি পদক্ষেপ নেওয়া যাবে মনে করছেন? আমরা একদিকে বলছি যে রাষ্ট্রের সংস্কার দরকার, দুর্নীতিমুক্ত এটা সুশাসিত বাংলাদেশ করার জন্য, যে এটা ছাত্ররা বলছে যে আমরা রাষ্ট্র মেরামত করতে চাই, নতুন স্লোগান। তো আবার কিছু দল, বিগত সরকার তো বিদায় হয়েছে, তার অবস্থান ওইভাবে নাই, কিন্তু যারা ধৈর্য ধরতে পারছে না ক্ষমতায় যাওয়ার জন্য, এবং এখনো কিন্তু একভাবে পরোক্ষভাবে সেটা এক্সারসাইজ করতেছে। আপনি পরিবারের সদস্য, আত্মীয় জ্ঞাতিকে কোনো যদি সুবিধাজনক লাভজনক পদে বসান, সেটা যেমন স্বজন প্রীতি, আপনি আবার সম্প্রদায় দল যেটাই মনে করি দলের লোককে বসাতে চাওয়া, সিস্টেমের বাইরে গিয়ে পদ্ধতিগত ত্রুটি করে, সেটাও কিন্তু স্বজন প্রীতি। তো সেই জায়গাটাই মানুষের যে প্রত্যাশা, মানুষের যে আকাঙ্ক্ষা, সেটা যদি আবার মার খেয়ে যায়, আমরা চাই না যে এবার মার কেটে যদি মার খেয়ে যায়, তাহলে মানুষের একটা হতাশার জায়গায় দেশ এবং বাংলাদেশ পথ হারাবে, এরকম একটা ব্যাপার এসে যাচ্ছে। আচ্ছা, আমি যদি একটু ছোট করে একটা একদম অল্প এতে আমি জানতে চাইবো যে সরকার যে অঙ্গীকারগুলো করেছে, যেমন দুর্নীতি বা বৈষম্য দেশ গড়ার ক্ষেত্রে করতে গিয়ে চ্যালেঞ্জগুলো কোথায় আছে এখন, যে অঙ্গীকার করেছে একদম ছোট করে যদি একটু বলেন। চ্যালেঞ্জগুলো হচ্ছে প্রথমত তাদেরকে সহযোগিতা, যারা স্টেক হোল্ডার আন্দোলনের সাথে ছিল দাবি করছে, তারা ঠিকভাবে সহযোগিতা, তারা নিজেরাও অনেকটা কর্তৃত্ববাদী হয়ে গিয়েছে। পুলিশ প্রশাসন একভাবে কার্যত অনেকটা আছে নাই এখনো পর্যন্ত, তাদের যে একটা পেশাদারিত্ব দিয়ে করবে সেই জায়গায় যেতে পারে নাই। আর্মি সহযোগিতা করছে। আবার অন্যান্য ক্ষেত্রে যে প্রশাসন, মানুষ আদালত বলি, প্রশাসনে বলি, সবাই একটা বিকট পরিস্থিতিতে আছে। নিশ্চয়ই আমরা আরো সময় থাকলে হয়তো আরো বিষয় নিয়ে আলোচনা করতাম। এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।